নমস্কার সুপ্রিয় দর্শক, ইটস ডে 3 ইন প্যারিস। কিন্তু আনফর্চুনেটলি আমি আর হাঁটতে পারছি না হিট করে। এবার আমি যাচ্ছি ফুড লকার বলে একটা শু স্টোরে, যেখানে কিনা আমি জুতো কিনবো, ফ্ল্যাট জুতো কিনবো, তারপরে আমি ঘুরতে বেরোবো। তো চলুন তার আগে আপনাদেরকে দেখাই। আমি অলরেডি চলে এসেছি ফুড লকারে। এখন আমি এখান থেকে দেখবো জুতো। আমার বিভৎস ব্যথা করছে পায়ে, আমি আর এই হিল পরে হাঁটতে পারছি না। সব ধরনের ব্র্যান্ড রয়েছে, অ্যাডিডাস, পুমা, নাইকি, সব কিছু রয়েছে। দেখি এখান থেকে তো জুতো থেকে। ফাইনালি আমি আমার জুতো কিনে নিয়েছি। আমি জুতো কিনে আর বক্সও ঢোকাতে না করেছি, আমি একবারে পরেই নিয়েছি। আমরা এখন আবার একটু রুমে যাচ্ছি, কারণ যে হিলটা নিয়ে এসেছি, কারণ হিলটা তো আমি তো আর পরিনি, আমি সরাসরি এই জুতোটাই পরে নিয়েছি। তখন এই জুতোটা নিয়ে তো আর ঘুরতে পারবো না, তা রুমে আগে আমরা এটা রেখে তারপরে ঘুরতে বেরোবো। আজকে হচ্ছে ফুল অন মাস্তি, আজকে তো ফিরবো রাত করে। হাঁটতে পারছিলাম না। দেখো আমার নতুন জুতো, দেখো গাইস সবাই, কেউ কিছু মনে করবেন না জুতো দেখাচ্ছি বলে। আমাদের নারী ফরাসি শব্দটির বাংলা অর্থ এমনই দাঁড়ায়। প্যারিসের নট্রে-ডাম ক্যাথিড্রালের কেন এই নাম হয়েছিল সেই কাহিনী ইতিহাসের গভীরে নিমজ্জিত। নামটির ব্যঞ্জনা এই অসাধারণ সৌধটির একটি ভাগ্য নির্ধারণও করে দিয়েছিল। নারীরা যেমন একই সঙ্গে প্রাণের কেন্দ্রভূমি, উৎসবের ধারক, শোক সন্তাপের কারণ এবং অবহেলার পাত্র, নট্রে-ডাম ক্যাথিড্রালের ইতিহাসেও এই সব কিছুই রয়েছে। মহিমাময় এই সৌধটির যাত্রা শুরু দ্বাদশ শতকে। মধ্যযুগের ইউরোপের ইতিহাসে ঐক্য অপেক্ষা অনৈক্যের সূত্রই বেশি, স্থিতি অপেক্ষা সংঘর্ষের পালা দীর্ঘতর। কখনো নট্রে-ডামের গথিক মহিমা কীর্তিত হয়েছে সগৌরবে, কখনো গথিক শৈলীর অর্বাচীনতাকে চাপা দিয়েছে ক্লাসিক্যাল ঘরানার ট্র্যাপেস্ট্রি শোভা। একশো বছরের যুদ্ধে ইংল্যান্ডের সম্রাট চতুর্থ হেনরি যখন সাগরের অপর পারে ফ্রান্সের মাটিতেও রাজপাটের দাবি প্রতিষ্ঠা করলেন, তখন এক বিশেষ ভূমিকা নিল এই সৌধ। ষোড়শ শতকে নট্রে-ডামের ওপর ছাপ ফেলতে শুরু করল ফ্রান্সের অন্তহীন অভ্যন্তরীণ সংঘর্ষ। কেউ মনে করলেন ক্যাথিড্রালের কিংবদন্তিমাকার গার্গয়েল নামক দৈব ড্র্যাগন সমূহ আসলে অধর্মের প্রতিমূর্তি, তাদের বিনাশ জরুরি। আবার কেউ বা এই সৌধের বিভেদ অতিক্রমী মহিমা প্রচার করতে চাইলেন ফ্রান্সের ভিতরে বাইরে। প্রোটেস্ট্যান্ট হিউগন্ট রাজা যখন ক্যাথলিক পাত্রীকে এই ক্যাথিড্রালে বিবাহ করতে চাইলেন, প্রোটেস্ট্যান্ট অভ্যাগতদের কচুকাটা হতে হলো ক্যাথিড্রালটির সম্মুখ চত্বরেও। ঘটনাটি ইতিহাসে স্থান পেল সেন্ট বার্থোলেমিউস ডে ম্যাসাকার নামে। ফরাসি বিপ্লবের সময়ে এই ক্যাথিড্রাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ফ্রেঞ্চ গথিক আর্কিটেকচারের নিদর্শন ও পৃথিবীর সবচেয়ে বড় চার্চ বিল্ডিংয়ের নমুনা এই ক্যাথিড্রাল। স্থাপত্য শিল্পীদের বহু অধ্যবসায় ও যত্নের ফলে ফিরে পায় পুরনো সৌন্দর্য ও গৌরব।
নত্রে ডাম দিয়ে বেরিয়ে আমরা চলে গেলাম শাম্প দে মার্স। এটিও একটি পাবলিক গার্ডেন, যা কিনা লোকাল পিপল থেকে ট্যুরিস্ট সবার কাছেই ভীষণ জনপ্রিয়। সুন্দর করে শেপ করা সবুজ গাছগুলির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতেই কিন্তু হঠাৎ উঁকি মারবে আইফেল টাওয়ার। প্যারিসের সমস্ত ফটোজেনিক প্লেসগুলির মধ্যে কিন্তু শাম্প দে মার্স অন্যতম, কারণ এখান দিয়ে একদম আপনার চোখের সামনে জ্বলজ্বল করবে আইফেল টাওয়ার। এই গার্ডেনে পিকনিকও করা যায়। আমরা এই মুহূর্তে এখন বসে বসে কোক খাচ্ছি, কেন কিছুক্ষণ পরই আমাদের গাইডেড ট্যুর শুরু হবে। তা আমরা এখন প্যারিসের ব্লঞ্চ বলে একটা মেট্রো স্টেশনের সামনে ওয়েট করছি। তো আমাদের গাইড আমাদেরকে এখানেই আসতে বলেছে। আমাদের গাইডেড ট্যুর শুরু হবে অ্যাকচুয়ালি 5:30টার সময়, আর ওটা চলবে 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত। তো আমরা ওখানে নানান রকম জায়গা দেখব। হ্যাঁ হ্যাঁ, সামনে গিয়ে আরো ভালো করে দেখা যাবে। সো দিস ইজ দ্য ওয়াল অফ লাভ, ভালো করে পরে দেখাচ্ছি। প্যারিসের আরেকটি ফটোজেনিক প্লেস হলো এই ওয়াল অফ লাভ। এখানে 250টি ভাষায় আই লাভ ইউ লেখা রয়েছে। Sammy, say hi. Hello, how are you? You're fine? This is the one bridge that you see behind. So it was this is when he arrived young, and then almost when he died in the south. So he lived here. He lived inside. When he arrived, it was at the beginning of the 1901 exactly. He lived in here in this yes, in the for green. his gallery. Now it's closed. Nothing is because it's really tiny. That's why they decided to close it. It's no more gallery. We have a museum de Picasso, but in the center. But because it's really tiny, they decided to close it. And he lived in here for a couple of years. It's even inside here that the cubism was born for the first time. So you have to Fountain. push, but before you have water like no stop. We call them Wallace. You know Wallace fountains Wallace. because it was gift Wallace with double L. It was gift from an Englishman called Richard Wallace back in the 18th. Wallace, yeah. Wallace, yes. Even there is one in London. হ্যাঁ, তাই তো, জল তো ভরা যায়। 72 দিয়ে এটা রয়েছে। Wow. And I'm sure later This is on, crazy. so crazy. It looks like a এখন দেখাবে কিভাবে জলটা ভরতে হয়। কত মানে পুরনো, কত ঐতিহাসিক একটা ফাউন্টেন, কতটা অদ্ভুত লাগছে। এখানে প্রেস করতে হবে। আগে এখান দিয়ে মানে ওখানে হাত দিলেই জল পড়তো, কিন্তু এখন এত বছরের পরে হয়তো ওটা খুব একটা কাজ করে না, যার জন্য ওখানে প্রেস করতে হয়, তারপরেই জলটা পড়ে। আর এখানে 4জন মহিলার রেপ্লিকা দেওয়া। এখানে 4জন মহিলা 4টে সিজনকে মেনশন করছে। তো আমরা সেই ঐতিহাসিক যুগের জল দিয়ে বোতল ভরে নিয়েছি। ইটস মোর লাইক হিলি এরিয়া। তো সত্যি মনে হচ্ছে একদম পাহাড়ের ওপরে আছি, বেশ ভালো লাগছে। প্যারিসের মন্টমার্টের পাহাড়ি এলাকায় বাঁধানো সরু সরু গলিতে এখনও যেন 50-এর দশক থমকে আছে। এখানে এসে মনে হয় যেন কোনো এক পুরনো সাদা কালো ছায়াছবির জগতে পা রেখেছি। সেই পুরনো রেস্টুরেন্ট, ক্যাফে, বার এখনও পুরনোভাবেই সাজানো। এখানে পুরনো মানুষেরা বাঁচে পুরনো মতে। বাতাস সেই পুরনো সময়ের বার্তা বয়।
প্যারিসের এই এলাকায় এককালে বহু আর্টিস্টের বাসস্থান ছিল। তখনকার সময়ে যত নামকরা চিত্রকর পিকাসো, ক্লদ ম্যানে, সালভাদর দালি, রেনোয়া, ভ্যান গগ সবাই এই এলাকায় ছিলেন ও কাজ করেছিলেন। পুরনো পরিবেশ বজায় রেখে এখনও এই এলাকা আধুনিক চিত্রকরদের দখলে। রাস্তায় সাজানো থাকে সারি সারি ছবি, চাইলে নিজের কমিক স্কেচও করিয়ে নেওয়া যায়। এই মন্টমার্টে এলাকাকে আগে ঠিক প্যারিসের মধ্যে ধরা হতো না। প্যারিস শহর কেন্দ্রের বাইরের এক পাহাড়, গ্রাম্য ভাব বেশি। নেপোলিয়ন যখন চাইলেন প্যারিসকে ইউরোপের সবচেয়ে সুন্দর শহর বানাবেন, প্যারিসের অনেক পুরনো বাসিন্দাকে উৎখাত করা হয়েছিল। ওরা এসে এই পাহাড়ের নিচে বসতি তৈরি করে। এখানে প্যারিস শহরের অনেক নিয়মনীতি পালন হতো না। এখানে ওয়াইন ছিল ট্যাক্স ফ্রি, তাই এই অঞ্চলে প্রচুর রেস্টুরেন্ট, নাইট ক্লাব ও বার গজিয়ে ওঠে। রাত প্রায় 12টা। দীর্ঘ 1.5 ঘন্টা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা এবার ক্রুজে করে যাত্রা শুরু করলাম। 1 ঘন্টা ট্যুর, পেছনে সোনালি আলোয় মোড়া আইফেল টাওয়ার আর রাতের মিষ্টি বাতাসে প্যারিসের আইকনিক প্রেমের গন্ধ। এ এক অনন্য অভিজ্ঞতা। এই শহরে রূপকথারা রূপ পায় কত স্বপ্ন, কত শিল্প, কত চেতনা। যুগ যুগ ধরে গ্রিক পুরাণের চরিত্ররা পাহারা দেয় এই শহরের প্রধান সেতু পন্ট আলেকজান্ডার 3। দিনের শেষে আকাশের যখন রক্তিম রঙে সাজে কিংবা শহর যখন আধার রাতে আলোর মালায় সাজে, সাইন নদীর জলে ভাসতে ভাসতে মনে হতেই পারে এ তো বাস্তব নয়, স্বপ্নচারণ। তাই তো শিল্পীদের যখনই প্রেরণার প্রয়োজন হয়েছে, দৃশ্যের প্রয়োজন হয়েছে, প্যারিসকেই পাশে পেয়েছে। সে উডি অ্যালেনের মিডনাইট ইন প্যারিস সিনেমাই হোক বা অ্যাডেলের সামওয়ান লাইক ইউ মিউজিক ভিডিওই, এ শহর প্রেরণা দিয়েছে, শিল্পকে দিয়েছে প্রশ্রয়। সন্ধ্যার পর যখন সেতুগুলির বাতি জ্বলে ওঠে, এক রূপছায়া পরিবেশ তৈরি হয়। পথের পাশে ল্যাম্পের হলুদ আলোয় জেগে ওঠে রাত প্যারিস। অনেকে ঘরে ফেরে, আবার কেউ কেউ রাতের প্যারিস দেখার জন্য বেরিয়ে পড়ে, ডুবে যায় এই শহরের প্রেমে। আমরাও সেই অপার সৌন্দর্যের ভাগিদার হয়ে রইলাম আজ। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।